সাউন্ডটা ঠিক আছে কিনা বলেন তো? সাউন্ডটা কি ওকে? আচ্ছা, আজকে আমরা পরিমিতির ফোর্থ অংশ পড়ব। আমাদের আয়তক্ষেত্র নিয়ে দুইটা ক্লাস লাগছে। ত্রিভুজ একটা ক্লাস পড়াইছি, আর আজকে হচ্ছে চতুর্ভুজের যে আরো বাকিগুলো আছে সাউন্ডটা ঠিক আছে কিনা বলেন তো, সেগুলো ধরবো। তো ফার্স্ট হচ্ছে সামান্তরিক টাইপ 7, সেটা হচ্ছে সামান্তরিক। সামান্তরিক থেকে প্রশ্ন খুব কম হয়, একান্তই খুব কম হয়। সামান্তরিক তো আপনারা চিনে নেই, আয়তক্ষেত্রটারে চাপাই দিলেই সামান্তরিক হয় আর কি, এরকম ভাবে। অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল, এগুলো জ্যামিতিতে আলোচনা করছি। আর কোনগুলো সমকোণ নয়। তো সামান্তরিকের পার্থক্য হচ্ছে ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। এই যে এটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে? এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। এই ফর্মুলাটাই একবার বিসিএসে আসছে। সামান্তরিক থেকে টোটাল একবার কোয়েশ্চেন আসছে এখন পর্যন্ত, আর তখন আসছে সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কি? ভূমি ইন্টু উচ্চতা। এর ম্যাথও আছে, কালে ভদ্রে কোয়েশ্চেন আসে। ধরেন ওভারঅল এখন পর্যন্ত 5-6টা কোয়েশ্চেন আছে যে প্রিভিয়াস জব এক্সামগুলোতে আসছে। তো এখানে আমাদের বেশি কিছু জানার নেই। পরিসীমা আগের মতোই, আয়তক্ষেত্র পরিসীমার সামান্তরিকের পরিসীমার সূত্র সেম, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে 4 বাহুর সমষ্টি আর কি বেসিক্যালি। ক্ষেত্রফলটা হচ্ছে আলাদা, ভূমি ইন্টু উচ্চতা। আয়তক্ষেত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর এটা হচ্ছে ভূমি ইন্টু এই উচ্চতা। এটুকু হচ্ছে আমাদের ফর্মুলা। এখন এটাকে বেস করে আপনাদের অঙ্ক করতে হবে। এখন অঙ্ক বলতে কি, ধরেন ক্ষেত্রফল নির্ণয়, অবশ্যই আপনাকে ভূমি দেওয়া থাকবে, আপনার উচ্চতা দেওয়া থাকবে। যেমন 2 নম্বর একটা কোয়েশ্চেন আছে, কোন একটি সামুদ্রিকের ভূমি হচ্ছে 4 ফিট আর উচ্চতা হচ্ছে 3 ফিট, তাহলে ক্ষেত্রফল কত? তাহলে ভূমি 4, উচ্চতা 3 যদি ক্ষেত্রফল গুণ দিলে কত হবে? 12। সহজ প্রশ্ন। এখন পেছানো যদি দেয় সেক্ষেত্রে কি করতে পারে? ঠিক আছে। আর শুনেন, পরিসীমা যদি আসে তাহলে দৈর্ঘ্য দেওয়া থাকবে, প্রস্থ দেওয়া থাকবে। যদি বলা হয়, ধরেন 4 নম্বর কোয়েশ্চনটাকে বলি, কোন সামুদ্রিকের দৈর্ঘ্য হচ্ছে এই দিক দিয়ে ধরেন 7, আর এদিক দিয়ে বলছে হচ্ছে 5 সেন্টিমিটার। দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার, এদিক দিয়ে হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে পরিসীমা কত? তাহলে 2 ইন্টু এই দৈর্ঘ্য যোগ এই হচ্ছে মনে করেন প্রস্থটা, যদিও প্রস্থ না কিন্তু সেকেন্ড দৈর্ঘ্য আর কি। তাহলে 2 ইন্টু 12 এগুলো হচ্ছে 24, এটা হচ্ছে পরিসীমা। এখান থেকে সিম্পল কোয়েশ্চেনগুলি হয়। তো আমরা 3 নম্বর কোয়েশ্চনটা একটু দেখি কিরকম ঘটে এখানে। 3 কোয়েশ্চনটা নতুন বই আছে, পুরাতন বই নাই। একটা সামুদ্রিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। দুইটা দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার, এবং তাদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল কত? এই হচ্ছে মনে করেন একটা সামুদ্রিক, এটার দৈর্ঘ্য দেওয়া আছে এরকম 10, আর এটা হচ্ছে 8, আর এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা। তাহলে ক্ষেত্রফল কত? আচ্ছা, প্রথমত ক্ষেত্রফল বের করতে গেলে ভূমি আর হচ্ছে উচ্চতা লাগবে। এটা এখানে একটু ত্রিকোণমিতিক নলেজ লাগবে। কিভাবে ত্রিকোণমিতিক নলেজ? যেমন এটা একটা সমকোণী ত্রিভুজ, এই ছোট্ট ত্রিভুজটা, যার ভূমি এটা লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। এখানে ত্রিকোণমিতিতে কি একটা সূত্র আছে, sin θ = লম্ব বাই অতিভুজ। এগুলো আমরা ত্রিকোণমিতিতে ডিটেলসে পড়বো, আপাতত মনে রাখেন sin θ = লম্ব বাই অতিভুজ। এবং আপনাদের 2টা ত্রিকোণমিতির ক্লাস আমি গ্রুপে দিয়েছিলাম আগে ভাগে পড়ে রাখার জন্য, কারণ ত্রিকোণমিতিক নলেজ বিভিন্ন ক্ষেত্রে আসে, যেন আপনারা কাজে লাগাতে পারেন। যদিও আমি আলাদাভাবে ক্লাস নেব, এরপর আবার একবার ফ্রি দিছি। তাহলে লম্বটা হচ্ছে যে এই লম্বটা,
যেটাকে আমরা উচ্চতা বলবো সামুদ্রিকের বেলায়। আর অতিভুজটা কত? 8। এখন সাইন থার্টির মান হচ্ছে হাফ। এই 2 দিয়ে 8কে কাটলে হচ্ছে 4। সুতরাং এই 4 আর গুণ হয়ে উচ্চতাটা দাঁড়াবে হচ্ছে 4। যেভাবে 4 ওকে 4। তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল কি? ভূমি ইন্টু উচ্চতা। ভূমি তো আমাদের 10, অর্থাৎ 40 হচ্ছে রেজাল্ট। বুঝছেন কিনা কমেন্ট করেন তো। রেজাল্ট হচ্ছে 40। ক্লিয়ার কিনা কমেন্ট করেন সবাই। বুঝছেন কিনা কমেন্ট করেন। এরপর হচ্ছে 7 নাম্বার বোর্ড বইয়ের একটা কোশ্চেন, এটা করব। একটা সামুদ্রিকের ভূমি উচ্চতার 3/4 গুণ, এই যেটা দেওয়া আছে, ভূমি উচ্চতার 3/4 গুণ, ক্ষেত্রফল হচ্ছে 363। তাহলে ভূমি আর উচ্চতা কত? তাহলে আপনাদের বলছি এই ধরনের বেলায় ধরেন এই যে যার সাথে র হয় এটা হচ্ছে নিচেরটা থাকে, ঠিক আছে? যেটা আগে থাকে এটা উপরে থাকে, আর যার সাথে র থাকে সেটা নিচেরটা থাকে। সুতরাং আপনার এখানে উচ্চতা হচ্ছে 4x আর ভূমি হচ্ছে 3x ধরে নেবেন। তাহলে ক্ষেত্রফল কত? ভূমি ইন্টু উচ্চতা ইকুয়াল টু কত দেওয়া আছে? 363। ঠিক আছে, ইকুয়াল টু দেওয়া আছে 363। তাহলে 12x² ইকুয়াল টু 363। তাহলে x² ইকুয়াল টু 363 বাই হচ্ছে 12। এটা দিয়ে এটা কাটাকাটি যায় না, এই জন্য আমরা একটা কাজ করব। কি দিয়ে কাটাকাটি যায়? 3 দিয়ে। 3 দিয়ে কাটলে এটা 4, এটা হচ্ছে 121। সুতরাং 121 বাই 4 হয় 3 দিয়ে কাটলে। তাহলে x² ইকুয়াল টু হচ্ছে আপনার 121 বাই 4। তাহলে x ইকুয়াল টু কত? বর্গমূল হবে। 121 এর বর্গমূল হচ্ছে 11, আর এই 4 এর বর্গমূল হচ্ছে 2। সুতরাং 5.5, এটা হচ্ছে আমাদের x এর ভ্যালু 5.5। এই x নিয়ে এখানে বসালে পাবো 4 ইন্টু 5.5 ইকুয়াল টু 4 5 20, আর হচ্ছে আধা 2 গুণ দিলে 22, আর 3 ইন্টু 5.5 তার মানে 3 5 15 আর 1.5 হচ্ছে 16.5। এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা 22 আর হচ্ছে 16.5। উচ্চতা 22 আর ভূমি হচ্ছে 16.5। এই যে x এর মান আমরা তো ভূমি উচ্চতা ধরেছি 4x আর 3x এখান থেকে, তো ক্যালকুলেশন করে ক্ষেত্রফল অনুসারে আমাদের x বের হচ্ছে 5.5। এটা নিয়ে এখানে বসালে আমাদের ভূমি উচ্চতাটা বের হবে। যদি বুঝে থাকেন লেখেন টাইপ 7 ক্লিয়ার, মানে সামান্তরিক শেষ। দুই একটা কোশ্চেন করি নাই, এটা এই বেসিক দিয়ে আপনারা করতে পারার কথা। কমেন্ট করেন টাইপ 7 ক্লিয়ার। আচ্ছা, এরপরে টাইপ 8 হচ্ছে আমাদের বর্গক্ষেত্র। আমরা একটু বর্গক্ষেত্রটা আপাতত স্কিপ করব,
ঠিক আছে? রম্বস আর ট্রাপিজিয়াম দুইটা আছে, আমাদের চতুর্ভুজের দুইটা পড়াবো। পড়ায় যদি আজকে সময় থাকে তাহলে বর্গক্ষেত্রটা একটু ধরবো, কারণ বর্গক্ষেত্রটা এখন ধরলে শেষ হবে না, কথাটা বুঝছেন? আর আপনাদের কালকে একটা এক্সট্রা ক্লাস আছে 11টায়, 11 AM, 11 AM না, 11:30 ধরেন, 11:30 AM আপনাদের একটা ক্লাস আছে, এটার এক্সট্রা ক্লাস সকালে, কিন্তু সকাল 11:30টায় একটা এক্সট্রা ক্লাস আছে। এই মাসে আমি কিছু এক্সট্রা ক্লাস দেব যেন সিলেবাসটা খুব ভালো মতো শেষ হয়। ঠিক আছে? কালকে 11:30টায় আপনারা যারা লাইভ করেন তাদের হচ্ছে এটা জানা দরকার। আমি এটা কোনো পোস্ট করব না, কথাটা বুঝছেন? এটা কোনো পোস্ট হবে না, কারণ অধিকাংশ রেকর্ড ক্লাস করে, এটা ক্লাস করে লিস্টের মধ্যে ঢুকাই দেব। আর যারা আপনারা লাইভ করেন তাদেরই জাস্ট একটু জানা দরকার। কালকে সকাল 11:30টায় এটার এই মানে ঘনবস্তুর আগ পর্যন্ত যেটা আছে, আপনারা তো জানেন পরিমিতির দুই অংশ বিভক্ত, সরল ক্ষেত্র আর একটা হচ্ছে ঘনবস্তু, যেটা ঘনক, ব্যালন টেলন, এগুলো আবার ধরেন নেক্সট ক্লাসে ধরবো। আর এটা যেন কাল শেষ করে ফেলতে পারি, এই জন্য কালকে সকাল 11:30টায় একটা এক্সট্রা ক্লাস আছে। ওকে, এটা মনে রাখেন। তো যেটা বলতেছিলাম, টাইপ 8টা একটু স্কিপ করে আমি টাইপ 9 রম্বসে চলে যাচ্ছি, তারপর টাইপ 10 ট্রাপিজিয়াম পড়াবো, এরপরে ডিপেন্ডস অন টাইম আমরা বর্গক্ষেত্রের ব্যাপার সিদ্ধান্ত নিব। তাহলে চলে যান টাইপ 9-এ, রম্বস। রম্বস আর সামান্তরিক দুইটাই হেলানো থাকে, তবে পার্থক্য হচ্ছে রম্বসের মধ্যে 4 বাহু সমান, বর্গক্ষেত্রের মতো 4 বাহু সমান, বর্গক্ষেত্রের 4 বাহু সমান, কিন্তু রম্বসে 4 বাহু সমান। পার্থক্য হচ্ছে বর্গক্ষেত্রের কোণগুলো 90 ডিগ্রি, মানে বর্গক্ষেত্র এরকম হয় সমান, কিন্তু সবগুলো কোণ 90 ডিগ্রি হয়। এটারও 4 বাহু সমান, এটারও 4 বাহু সমান, এখানে 90 ডিগ্রি হয় না। তাহলে এখানে হচ্ছে আমাদের দুইটা কর্ণ, একটা যদি এ হয় একটা যদি বি হয়, তাহলে ক্ষেত্রফল হচ্ছে হাফ এ বি। অর্থাৎ আপনারা দেখবেন যে রম্বসের ক্ষেত্রফল, যাদের শীট বই নাই ধরেন লেখেন, রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, আর পরিসীমা হচ্ছে 4 ইন্টু 1 বাহু। কারণ এখানে সব বর্গক্ষেত্র পরিসীমা, এই যে দেখেন এই 4 বাহু সমান, একটা যদি এ হয় এটাকে 4a হচ্ছে পরিসীমা হবে, কারণ সবগুলো বাহু এ, তাহলে এ যোগ এ যোগ এ যোগ এ হয়ে যাবে 4a। তাহলে রম্বস বা বর্গক্ষেত্রের পরিসীমা সেম সূত্র 4a, আর রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এই হচ্ছে আমাদের ফর্মুলা। এবং বিসিএস এ পর্যন্ত আপনাদের এখান থেকে দুইবার কোশ্চেন আসছে, 31তম বিসিএস এবং 33তম বিসিএস, দুইবারই এই ক্ষেত্রফল সংক্রান্ত কাহিনী আসছে। তো চলেন আমরা আগে প্রথমে 3 নম্বর কোশ্চেনটা করব। কোন একটা রম্বসের দুইটা কর্ণ দেওয়া আছে 4 এবং 6, ক্ষেত্রফল কত? একটা রম্বসের দুইটা কর্ণ দেওয়া আছে 4 এবং 6, ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফলকে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাহলে 2 দিয়ে এটা কাটলে 2, 6 দুগুণ হচ্ছে 12, এটা রেজাল্ট। জাস্ট দুইটা কর্ণের দৈর্ঘ্য দিলে গুণ করে দিবেন, হাফ দিবেন, ক্ষেত্রফল বের হয়ে যাবে। এটা হচ্ছে সহজ হিসাব। আর আরেকটা জিনিস যেটা আসছে 1 নম্বর কোশ্চেনে বিসিএস এর, সেটা হচ্ছে রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে 8 এবং 9, একই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলস্থ বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? আচ্ছা, আগে আমরা দেখি যে রম্বসের ক্ষেত্রফল কত হয়। যদি 8 এবং 9 দুইটা বাহুর দৈর্ঘ্য থাকে, তাহলে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু 8 ইন্টু 9। তাহলে এটাতে এটা কাটলে হচ্ছে কত? 4, সুতরাং 4 নং 36। এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। কিন্তু এখন ক্ষেত্রফল আছে, এখন বলছে একই রম্বসের, মানে এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল, ধরেন রম্বসের ক্ষেত্রফল, অর্থাৎ বর্গের ক্ষেত্রফল কত? সেম 36। তাহলে বর্গের এক বাহু কত? যদি বর্গ পড়ায় নাই, আপনারা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। কোন একটা বাহুকে বর্গ করলে ক্ষেত্রফল আসে, আর ক্ষেত্রফলকে বর্গমূল করলে বাহু আসে। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু 36, 36কে বর্গমূল করলে এক বাহু আসবে 6। অতএব বর্গের পরিসীমা হবে
জানি 4 ইন্টু এক বাহু 6 অর্থাৎ 24 রেজাল্ট। দেখেন ক্লিয়ার বুঝছেন কিনা। ফার্স্টে রম্বসের দুই বাহু দেওয়া আছে, অনেক পেছায় কিন্তু কোশ্চেনটা আসে, কিন্তু সহজ, অল্প সময় করা যায়। দুই বাহু দেওয়া আছে 8 সেখান থেকে আমরা রম্বসের ক্ষেত্রফল বের করব। আর আমাদের প্রশ্ন বলছে রম্বসের ক্ষেত্রফল যা, বর্গের ক্ষেত্রফল তা। তাহলে বর্গের ক্ষেত্রফল 36 থেকে আমার দরকার হচ্ছে বর্গক্ষেত্রের বাহু, কারণ পরিসীমা বের করতে গেলে বাহু লাগে। তাহলে ক্ষেত্রফলকে বর্গমূল করে দিলে বাহু বের হয়ে যায় বর্গের বেলায়। তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6, পরিসীমা হচ্ছে 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য 6 মানে 4 6 24। ক্লিয়ার কমেন্ট করেন, কমেন্ট করেন ক্লিয়ার, তাহলে আমি পরের অঙ্কে যাব। এখানে অধিকাংশ হচ্ছে শুধুমাত্র রম্বসের ক্ষেত্রফল নির্ণয়। দুইটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকবে 9 12 7 4 40 60 5 6 বিভিন্নভাবে দেওয়া থাকে, ঠিক আছে। সেখান থেকে জাস্ট হাফ ইন্টু দুটা গুণ দিলে আমাদের ক্ষেত্রফল বেরিয়ে চলে আসবে। এখন বিকল্প যে ধরনটা হতে পারে, যেমন 7 নম্বর কোশ্চেন, ধরনটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল দেওয়া থাকবে এবং এক বাহু দিয়ে আরেক বাহু বের করতে বলবে। ধরেন 7 নম্বর কোশ্চেনে বলছে এক বাহু না, সরি একটি কর্ণ। রম্বসের একটি কর্ণ হচ্ছে 10, ক্ষেত্রফল হচ্ছে 120, ক্ষেত্রফল হচ্ছে 120, অপর কর্ণ কত, অপর কর্ণ সমান কত। তাহলে আমরা তো জানি রম্বসের ক্ষেত্রফল কি হাফ ইন্টু, ধরেন অপর কর্ণটার আমি x ধরলাম, হাফ ইন্টু এই যে কর্ণদ্বয়ের গুণফল x ইন্টু 10 ইকুয়াল টু হচ্ছে ক্ষেত্রফল কত 120। তো এখান থেকে আমাদের এই যে এই শূন্যর সাথে এই শূন্য কাটা, তখন x ইকুয়াল টু এই 2 দিয়ে এটাকে গুণ দিলে কত 12 দুগুণে 24। এটা হচ্ছে আমাদের অপর কর্ণের দৈর্ঘ্য। তাহলে এক কর্ণ যদি 10 হয়, অপর কর্ণ হচ্ছে 24। খুব সিম্পল জিনিস। দুইটা কর্ণ যা থাকলে ক্ষেত্রফল বের করে পারি এই সূত্র দিয়ে, আর যদি ক্ষেত্রফল দিয়ে এক কর্ণ দিয়ে আরেকটা চাই তাহলে এই সূত্র দিয়ে অঙ্ক হবে। আচ্ছা, এখন আমরা একটু 10 নম্বর কোয়েশ্চেনটা করব। কোয়েশ্চেন নং 10। কোন একটা রম্বসের একটা বাহু এবং একটা কর্ণ দেওয়া আছে 13 এবং 24। এক বাহু হচ্ছে 13 আর এক কর্ণ হচ্ছে 24। আপনাকে দিছে, বলছে অপর কর্ণ কত, অপর কর্ণ সমান কত। আগে যেমন ক্ষেত্রফল দিছিল, এবার বাহু দিছে। মানে একটু চিত্রটা আঁকার চেষ্টা করেন। ধরেন একটু বড় করে আঁকি, এটা হচ্ছে ধরেন রম্বস, এটার ধরেন এই বাহুটাই 13 দিছে। তাহলে এক বাহু 13 মানে কিন্তু সব 13, এটা কিন্তু মনে রাখবেন। কিন্তু একটা রম্বসের সব বাহু কিন্তু সমান, তাহলে একটা 13 দেওয়া মানে আমাদের সবগুলো বাহুই দিয়ে দিছে 13। এখন কর্ণ বলছে একটা 24 আর একটা কত, ঠিক আছে। এখন আমরা যেহেতু বুঝি না এটা নাকি এটা চাইছে, একটা ধরেন মনে করেন যে এটাই ধরলাম, আমাদের কত দেওয়া আছে 24। আচ্ছা, রম্বসের কর্ণ দুইটাই এঁকে ফেলি, হ্যাঁ দুইটা এঁকে ফেলি। মনে করেন এটা 24 দেওয়া আছে, তাহলে আপনার এটা কত 12, এটা হচ্ছে 12। মানে এই কর্ণটা তো দুই ভাগে ভাগ হয়, এখানে তো দুই ভাগে ভাগ হয়ে যায়। তাহলে পুরোটা 24, তার মানে এটুকু 12, এটুকু 12, ঠিক আছে। এখন আপনার চাইছে হচ্ছে এই কর্ণটা কত। এখন একটা সূত্র মনে রাখবেন, রম্বস আর হচ্ছে বর্গক্ষেত্র এই দুইজনের বেলায় এই কথাটা প্রযোজ্য। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, লাইনটা লেখেন খাতায়, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আবার বলছি, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এই যে 4টা অ্যাঙ্গেল তৈরি হয়েছে কর্ণদ্বয় ছেদ করাতে, সবগুলো হচ্ছে 90 ডিগ্রি। তার মানে আমাদের এটাও কত 90, একটা 90 ধরলাম। তো 90 হওয়া মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। ধরেন এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি যদি হয়, তাহলে এটা সমকোণী ত্রিভুজ না।
তাহলে এখান থেকে এটা 90 হলে ধরেন এটা দেওয়া আছে 12, আর এটা হচ্ছে অতিভুজ, কারণ কোণের অপোজিটটা কি অতিভুজ, এটা দেওয়া আছে 13, তাহলে এটা কত 5। কারণ আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে জানি 5, 12, 13 মধ্যে একটা সম্পর্ক আছে। তাহলে এটা যেহেতু 90 ডিগ্রি, 90 ডিগ্রির সাথে রিলেটেড সমকোণী ত্রিভুজে একটা 13 একটা 12 হলে আর একটা অবশ্যই 5 হবে। তাহলে এইটুকু যদি 5 হয় তাহলে এইটুকুও 5, তাহলে এই অপর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 10, অ্যান্সারটা 10। এখন বলতে পারেন যে স্যার এইটা 24, এইটা 10, এটা বড় কর্ণ দিচ্ছেন, এটা ছোট কর্ণ, তাহলে এটা 24 হলে তো এটা বড় কথা। ভাই আমি তো প্রথমে জানি না যে কোনটা আমার বের করা লাগবে, বোঝার জন্য একটা খালি দিচ্ছি। আপনি এটারও 12 12 ধরতে পারেন, তাহলে এটা 12 ধরলে এটা 5 হবে, কারণ এটা যেহেতু 13, তাহলে 5 5 10 হচ্ছে রেজাল্ট। বুঝলে ডান লেখেন তো, এই ম্যাথটা যদি বুঝে থাকেন। রেজাল্ট হচ্ছে 10, অপর কর্ণের দৈর্ঘ্য 10, বুঝলে ডান লেখেন। এসব জিনিস বইয়ে ফুটিয়ে তোলা খুব কষ্ট, এরপরও বইয়ে সলিউশন দিতে হয়। ভিজুয়াল প্রেজেন্টেশনে যতটা ইজি বুঝতে, বইয়ের মধ্যে কিন্তু ততটা সহজে বোঝা যায় না। আচ্ছা, এরপরে হচ্ছে 12 নম্বর। এটা তো 11 গেল, পরে হচ্ছে 12। এখানে বলছে একটা রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5, ঠিক আছে? তাহলে রম্বসের ক্ষেত্রফল কত? প্রথমত এই ক্লু দিয়ে আমরা রম্বসের ক্ষেত্রফল বের করতে পারবো না, এখানে একটা গোজামিল লাগবে। রম্বসের প্রত্যেকটা বাহু বলছে 5, এবং আমরা জানি এগুলো 90 ডিগ্রি হয়। তাহলে আমরা একটা মৌখিক তথ্য জানি, যদি কোন একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 হয়, কোন একটা সমকোণী ত্রিভুজের যদি অতিভুজ 5 হয়, তাহলে বাকি দুই বাহু অবশ্যই 3 অথবা 4 হবে। 3 4 5 এর একটা সম্পর্ক, এটা তো আমরা জানি। অতএব যেহেতু এটা 5, অতএব এগুলো 3 4 হবে। ধরেন আপনি এটা 3 এটা 4 ধরেন, তাহলে এটাও 4 এটাও 3, ঠিক আছে? কারণ এটা দুইটা সমান, এই দুইটা সমান। তাহলে এই একটা কর্ণ কত দাঁড়ালো 6, আর আরেকটা কর্ণ কত দাঁড়ালো 8। এখন বলছে রম্বসের ক্ষেত্রফল, তাহলে হাফ ইন্টু এই কর্ণদের গুণফল, 2 দিয়ে কাটলে 3, 3 8 24 রেজাল্ট। আপনারা একটু কমেন্ট করেন যে এটা কত, টাইপ 9 ক্লিয়ার, 9C কমেন্ট করেন, তাহলে হবে, মানে টাইপ 9 ক্লিয়ার। পরে টাইপ 10, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের ডেফিনেশন আপনাদের জ্যামিতি অংশ পড়াইছি, একটু ওভারভিউ দেওয়া। ট্রাপিজিয়ামের দুইটা বাহু প্যারালাল থাকে, মানে সমান থাকে, সমান্তরাল আর কি। আর বাকি দুইটা বাহু প্যারালাল থাকে না, মানে সমান্তরাল থাকে না। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের সংজ্ঞা। দুই বাহু সমান্তরাল থাকবে, দুই বাহু সমান্তরাল থাকবে না, খাঁটি বাংলায় এটাকে বলে তির্যক বাহু। তির্যক, সমান্তরাল বাহু, তির্যক বাহু। এখন ক্ষেত্রফল হচ্ছে, ধরেন এ বি সি ডি যদি দেন, এবং এদের মাঝখানে যদি আপনি একটা ডিফারেন্স ধরেন, মানে দূরত্ব আর কি, দুইটা সমান্তরাল বাহুর দূরত্ব যদি আপনি ছোট হাতে ডি ধরেন, তাহলে আপনার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এবি প্লাস সিডি ইন্টু ডি।
এটার বাংলা ভাষা আপনাদের বইয়ে আছে, দেখবেন। সবার হাতে তো আগের বই একটা নতুন বই, সূত্র তো সেমই। হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, আবার বলছি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব বা লম্ব দূরত্ব যেটাই বলেন। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব, এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এইটুকু দিয়ে যদি অঙ্ক করতে চাই, তাহলে আমাদের প্রশ্নে ডেফিনেটলি ক্লু দেওয়া থাকবে। ধরেন এখান থেকে এখন পর্যন্ত বিসিএস কোনো প্রশ্ন আসে নাই, ট্রাপিজিয়াম থেকে আসছে, থিওরিটিক্যাল কোশ্চেন আসছে, সেটা জ্যামিতির অংশে 2বার কোশ্চেন আসছে এখন পর্যন্ত বিসিএস ইতিপূর্বে, সেটা হচ্ছে থিওরিটিক্যাল, এই ডেফিনেশনটা রিলেটেড। ম্যাথমেটিক্যাল কোনো কোশ্চেন এখন পর্যন্ত বিসিএস আসে নাই, কিন্তু অন্য চাকরি পরীক্ষায় রেয়ার কেস হয় যে মাঝে মধ্যে আসে, সামান্তরিকের মতোই কম গুরুত্বপূর্ণ। প্রথম কোশ্চেনটা আছে, কোন একটা চতুর্ভুজের সমান্তরাল বাহুদ্বয় 8 এবং 5, তাদের মধ্যবর্তী দূরত্ব 4, তাহলে ক্ষেত্রফল কত? চতুর্ভুজের নাম বলে নাই, খালি বলছে কোন একটা চতুর্ভুজের সমান্তরাল বাহুদ্বয় হচ্ছে 8 4 না 8 5, সমান্তরাল বাহুদ্বয় হচ্ছে 8 5 এবং তাদের মধ্যে দূরত্ব হচ্ছে 4, তাহলে ক্ষেত্রফল কত? তাহলে নিয়ম অনুসারে এই যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব 4, তাহলে 4 দিয়ে এটা কাটলে তো কত হবে 2, তাহলে 8 5 13 ইন্টু 2 ইকুয়াল টু কত 26। ঠিক আছে, এখন এটা সংক্রান্তই আপনাদের বেশিরভাগ কোশ্চেন 3 তারপর 4 এগুলো একই রকমের। 2 নম্বর অঙ্কটা একটু ভিন্ন, আমি 2 নম্বরটা করে দিচ্ছি। আগে এটার জন্য আপনারা একটু কষ্ট করে ওকে লেখেন যে এই ম্যাথটা বুঝছেন কিনা, ওকে লেখেন, তখন আমি 2 নম্বর অঙ্কটা করতেছি। এটা বুঝে থাকলে ওকে লেখেন। ওকে, তাহলে এবার আসেন 2 নম্বর ম্যাথটা, ট্রাপিজিয়ামের লাস্ট ম্যাথ। আসলে ফিগারটা থাকুক। এখানে বলছে কোন একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 25, বুঝছেন, ক্ষেত্রফল 25 বলা আছে, ক্ষেত্রফল 25, এর উচ্চতা বলছে 2 ফুট, মানে ডি ইকুয়াল টু 2, উচ্চতা মানে কিন্তু ডি ইকুয়াল টু 2। সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য একটা অপরটার তুলনায় 1 ফুট বেশি, মানে যে দুইটা সমান্তরাল বাহু আছে, যে দুইটা বাহু একটা আর একটার চেয়ে 1 ফিট বেশি, মানে একটা 5 হলে একটা 6, একটা 6 হলে একটা 7, একটা 10 হলে একটা 11, এরকম 1 ফিট বেশি। তাহলে আপনার দীর্ঘতম বাহুর দৈর্ঘ্য কত, মানে বড় বাহুটার দৈর্ঘ্য কত? তাহলে আমরা যেহেতু জানি না, আপনি একটার এক্স ধরেন, এটা তো ছোট ধরছি, আর এটার বড় ধরছি, এটা এক্স প্লাস 1, যেহেতু একটার একটা থেকে 1 ফিট বেশি। তাহলে এই অনুসারে আপনি আগান। দেখেন সূত্র অনুসারে কি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি, মানে এক্স প্লাস 1, এই হচ্ছে সমষ্টি, ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব কত, ডি। ঠিক আছে, ডি এর ভ্যালুটা 2 লিখে ফেলি ডিরেক্টলি, 2 ইকুয়াল টু হচ্ছে ক্ষেত্রফল 25। তাহলে এই 2 এর লগে এই 2 কাটা, তাহলে 2x প্লাস 1 ইকুয়াল টু 25, এই 25 আর এটা 2x প্লাস 1, তাহলে 2x ইকুয়াল টু 12, ওই যে এক গিয়ে পাশে বিয়োগ হবে, সুতরাং x ইকুয়াল টু দাঁড়াবে কত 6। তাহলে x ইকুয়াল টু 6 হলে এটা হচ্ছে কত 7। তাহলে আমাদের কিন্তু ক্ষুদ্রতম বাহু যদি বলতো উত্তর 6, যেহেতু বৃহত্তম বাহু বলছে তাহলে উত্তর কত 7। তাহলে কারেক্ট আনসার হচ্ছে 7। আপনারা টাইপ 10 ক্লিয়ার কমেন্ট করবেন, বুঝে থাকলে টাইপ 10 ক্লিয়ার কমেন্ট করবেন। ও সরি, একটু মিস্টেক হয়েছে, মিস্টেক, আমি একদম ডাইরেক্ট করে ফেলছি, সরি। এটা হচ্ছে 25, তো 2x ইকুয়াল টু 25, তাহলে এটা হবে কত, x ইকুয়াল টু 12 হবে, সরি, x ইকুয়াল টু 12, তাহলে এটা হচ্ছে 13। অর্থাৎ দীর্ঘতম বাহু হবে 13 আর ক্ষুদ্রতম বাহু হবে 12, মিস্টেক। ঠিক আছে, হ্যাঁ কারেকশন করছি, থ্যাংক ইউ। যদিও আপনার কমেন্ট একটু পরে আসছে, তবু থ্যাংক ইউ যে কমেন্ট করছেন।
মানে আমি উত্তরটা দেখছি তো 13, হঠাৎ করে তাকাইলাম, খেয়াল থাকে না, বুঝলেন, মাঝে মাঝে মিস্টেক হয়ে যায়। ঠিক আছে, টাইপ 10 ক্লিয়ার কমেন্ট করেন। তাহলে আমাদের চতুর্ভুজের বর্গক্ষেত্র ব্যতীত সব শেষ। তো যেহেতু আমাদের হাতে অল্প একটু সময় আছে এবং বর্গক্ষেত্রটা একটু বড়, আমরা বর্গক্ষেত্রটা ধরবো, কিন্তু শেষ হবে না, এটা কনক্লুশন ঘটবে আগামীকাল 11:30টার ক্লাসে। আমরা আজকে বর্গক্ষেত্রের যে গাণিতিক পার্টে বেশি ঢুকবো এরকম না, আপনাদের একদম টোটাল বেসিক গুলো আজকে পড়াই দেবো, যেন কালকে বেশি ম্যাথ করতে পারি ডিরেক্টলি। ফার্স্ট টাইম একটা বর্গক্ষেত্র আঁকি। বর্গক্ষেত্র, তো আপনাদের বলছি বর্গক্ষেত্রের সব বাহু কি সমান এবং কোণ সব 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কত? a স্কয়ার, যেটাকে বলা হয় বাহু স্কয়ার। এটা হচ্ছে বর্গের ক্ষেত্রফল, বাহু স্কয়ার। পরিসীমা কত? পরিসীমা এটা হচ্ছে 4a, যেটাকে বলে 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এটা a স্কয়ার, অর্থাৎ বাহু স্কয়ার। বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4a বা 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। আরেকটা হচ্ছে বর্গের কর্ণ। বর্গক্ষেত্রের দুই কর্ণই সমান, এটা যত এটাও তত, এই জন্য একটা কর্ণ আঁকলেই চলবে। ঠিক আছে, বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে √2a। ঠিক আছে, অর্থাৎ √2 ইন্টু এক বাহু। সূত্র মুখস্থ রাখবেন। কিভাবে আসছে আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। ধরেন আমি কর্ণ জানি না, তাহলে কর্ণ মানে এই সমকোণী ত্রিভুজের, যে এই ত্রিভুজটার অতিভুজ। সুতরাং কর্ণ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অ্যাকর্ডিং টু পিথাগোরাস। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এটা কত আসতেছে? 2a স্কয়ার। তাহলে এখন অতএব কর্ণ মানে কত? কর্ণ স্কয়ার হচ্ছে এটা, তাহলে কর্ণ মানে কি এটাকে বর্গমূল করতে হবে। তাহলে 2 এর বর্গমূল হচ্ছে √2 আর a স্কয়ারের বর্গমূল হচ্ছে a, এই জন্য বর্গের কর্ণ আসে √2a। এখান থেকে আমরা একটা সম্পর্ক বিল্ড আপ করব। ঠিক আছে, বর্গক্ষেত্রের কর্ণ যদি জানা থাকে তাহলে আপনি বাহুও বের করতে পারেন। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ আর বাহুর মধ্যে একটা অভ্যন্তরীণ সম্পর্ক আছে। কোনটা যে পরীক্ষা দেওয়া থাকে আর কোনটা যে কাজে লাগে ফিক্স না। কখনো বাহু দেওয়া থাকে কর্ণ লাগে, আবার কখনো কর্ণ দেওয়া থাকে বাহু লাগে। তাহলে কর্ণ বাহুর সম্পর্ক কি? ঠিক আছে, কর্ণ ইকুয়াল টু √2 ইন্টু বাহু। ঠিক আছে, যদি বাহু দেওয়া থাকে কর্ণ বের করতে বলে। আর যদি আমাদের বাহু লাগে তাহলে এখান থেকে চিন্তা করেন, বাহু মানে কি? কর্ণ বাই √2, মানে কর্ণকে √2 দিয়ে ভাগ করলে বাহু বেরোয়। আর এটা আসলে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্যের মতো। এটা হচ্ছে সমদ্বিবাহু, এই যে সমান দুইটা বাহু সমকোণী, এর অতিভুজকে √2 দিয়ে ভাগ করলে, এটা আপনাদের লিখছিলাম সমদ্বিবাহু সমকোণীর বেলায় অতিভুজ বাই √2। যে কোনো সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজকে অতিভুজকে √2 দিয়ে ভাগ করলে বাহু পাওয়া যায়, বাহুকে √2 দিয়ে গুণ দিলে অতিভুজ পাওয়া যায়। আর বর্গক্ষেত্রের বেলায় অতিভুজটা দ্বারা হচ্ছে কর্ণ। এই হচ্ছে আমাদের সূত্রের ব্যাপার স্যাপার। কর্ণ ইকুয়াল টু √2 ইন্টু বাহু, বাহু ইকুয়াল টু কর্ণ বাই √2, মানে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে। এটা তো বড়, তাই না? এই জন্য এটার সাথে √2 গুণ দিলে এটা পাওয়া যায়, আর এটাকে √2 দিয়ে ভাগ করলে এটা পাওয়া যায়, মানে এগুলো পাওয়া যায়। প্যাচ লাগাবেন না, একটু ক্লিয়ার হবেন, কারণ এই সূত্রগুলো এই দুইটা ইজি মনে রাখা। ক্ষেত্রফল ইকুয়াল টু বাহু স্কয়ার আমরা ছোটবেলা থেকে পারি, পরিসীমাটাও বুঝি। 4 বর্গ সমষ্টি মানে a প্লাস a প্লাস a প্লাস a, মানে এই যে a প্লাস a প্লাস a প্লাস a ইকুয়াল টু 4a। এটা হচ্ছে পরিসীমা। কিন্তু কর্ণের ফর্মুলাটা যেহেতু অনেকের কাছে নিউ, মনে রাখবেন
যদি ফুললি বুঝে থাকেন আপনারা লিখবেন ফর্মুলা ক্লিয়ার বা এফসি কমেন্ট করতে পারেন, তারপর আমি ম্যাথমেটিক্যাল পার্টে যাব। কমেন্ট করেন এফসি, ফর্মুলা ক্লিয়ার। আচ্ছা, এখন আমি প্রথম অঙ্কটি করব 36 বিসিএস এর কোশ্চেন। এই যে কোন একটা বড় ক্ষেত্রে কর্ণ দেওয়া থাকলে আমরা কিন্তু ক্ষেত্রফল বের করতে পারি। ধরেন এখানে বলা আছে কর্ণ হচ্ছে 4√2, কর্ণ হচ্ছে 4√2। একটা বড় ক্ষেত্রে কর্ণ হচ্ছে 4√2, ক্ষেত্রফল কত? খুব সিম্পল হিসাব, ক্ষেত্রফল বের করতে গেলে আপনার বাহু লাগবে, আর কর্ণ থেকে বাহু বের করা যায়। তাহলে কর্ণকে √2 দিয়ে ভাগ করলে তো কি বাহু আসে। তাহলে আপনি চিন্তা করেন এই 4√2 যদি আপনি √2 দিয়ে ভাগ করেন, √2 কাটা, তাহলে বাহু কত? 4। তাহলে এই বাহু যদি 4 আসে, তাহলে 4 স্কোয়ার ইকুয়াল টু 16 ক্ষেত্রফল না? যদি বুঝে থাকেন একটু কমেন্ট করবেন ইজি, বুঝে থাকলে কমেন্ট করবেন ইজি। আচ্ছা, এখন সবসময় যে মিলিয়ে দিবে এরকম কোনো কথা না। ধরেন একটা কর্ণ রাউন্ড ফিগার না দিয়ে এরকম না মিলিয়ে যদি আপনাকে দেয়, ধরেন এখানে এটা 6 দিল, তাহলে কি আপনি পারবেন? যে কোনো একটা সামান্তর বর্গের একটা কর্ণ হচ্ছে 6, ক্ষেত্রফল কত? তাহলে আপনার ভয়ের কি আছে? আপনি 6কে √2 দিয়ে ভাগ করেন, এটা হচ্ছে বাহু। কর্ণকে √2 দিয়ে ভাগ করলে বাহু আসে, আপনার কাটাকাটি দরকার নেই তো। এরপরে আপনি ক্ষেত্রফল বলছেন না, তাহলে ক্ষেত্রফল মানে কি? বাহুকে আপনি স্কয়ার করে দিবেন, শেষ। 6 বর্গ 36 আর √2 বর্গ হচ্ছে 2, তার মানে 18 রেজাল্ট। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্যাটার্ন 1। আমি এটা নতুন বইয়ে বেশ কয়েকটা প্যাটার্নে ভাগ করছি। পুরাতন বইয়ে গণহারে অঙ্কগুলো আছে, এলোপ্যাথারে আছে, সাজানো নাই। আর নতুন বইয়ে আমি অঙ্কগুলোকে সুসজ্জিত করে একই জাতীয় অঙ্কগুলো, একটা ফর্মুলার অঙ্কগুলোকে একটা একটা করে নিয়ে আমি প্যাটার্নে ভাগ করেছি, 8টা প্যাটার্নে। বর্গটাকে, আয়তক্ষেত্রটাকে 12টা প্যাটার্নে, বর্গটাকে 8টা প্যাটার্নে ভাগ করছে। এর মধ্যে প্যাটার্ন 1 হচ্ছে, হেডিংটা হচ্ছে কর্ণ ও ক্ষেত্রফল। হেডিংটা ছিল কর্ণ ও ক্ষেত্রফল, মানে কর্ণ দেওয়া থাকবে, ক্ষেত্রফল বের করা লাগবে। এখন বলেন যে যদি বুঝে থাকেন একটু কমেন্ট করেন যে P1C, মানে আমাদের প্যাটার্ন 1টা আমরা বুঝছি। আমি আজকের আর একটা প্যাটার্ন পড়াবো, এরপরে পড়াবো না, প্যাটার্ন 2 পর্যন্ত পরে আজকে শেষ। ঠিক আছে, আর বাকি 6টা প্যাটার্ন আমরা কালকে পড়বো। আচ্ছা, একটু রিভার্স যদি হয়। আচ্ছা, এই প্যাটার্ন শেষ না, শেষ না। ধরেন একটা অঙ্ক আছে 5 নম্বর, একটু রিভার্স যদি হয়। আমরা তো কর্ণ দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করতে পারি, ভালো কথা। আমাদের যদি ক্ষেত্রফল দিয়ে দেয়, আমরা কি কর্ণ বের করতে পারবো? বলেন, যদি ক্ষেত্রফল দিয়ে কর্ণ বের করতে বলে। ধরেন একটু রিভার্স কোশ্চেন, আপনার ক্ষেত্রফল দেওয়া আছে 18, কর্ণ কত বলছে? ক্ষেত্রফল হচ্ছে 18, কর্ণ কত? ভাই, ক্ষেত্রফল থেকে আমরা বাহু বের করতে পারবো, √18। √18 মানে কত? √9 × 2, তাহলে 9 বর্গ হচ্ছে 3, আর √2 তো √2, এটা হচ্ছে কত? বাহু। ক্ষেত্রফলকে বর্গমূল করলে বাহু বেরোয়,
তাহলে কর্ণ কত? কর্ণ হচ্ছে √2 ইন্টু বাহু, তাই না? তাহলে √2 ইন্টু 3√2, তাহলে 3 ইন্টু 2 ইকুয়াল টু হচ্ছে 6। এই হচ্ছে আমাদের রেজাল্ট। এগুলোর আবার কি শর্টকাট মেরে দিন না যে ক্ষেত্রফলকে 3 দিয়ে ভাগ করলেই আমাদের কর্ণ বের হয়ে যায়, এরকম কোনো সূত্র নাই। এইগুলো কাকতালীয় এভাবে আসছে, এর মধ্যে আবার শর্টকাট মেরে দিন না। এবার হচ্ছে প্যাটার্ন 2। এগুলো তো ছিল হচ্ছে আমাদের কর্ণ আর ক্ষেত্রফলের সম্পর্ক। এবার হচ্ছে আপনার পরীক্ষার প্রশ্নে বাহু দেওয়া থাকবে, সেখান থেকে কর্ণ বের করতে হবে বা ক্ষেত্রফল বের করতে হবে। তো বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করতে সহজে, বাহু স্কোয়ার দিলে ক্ষেত্রফল, আর কর্ণ বের করা সহজ বাহু থাকলে। ঠিক আছে, বাহুকে √2 দিয়ে গুণ দিলে কর্ণ হয়ে যায়, তাই না? তাহলে সহজ জিনিসে আমরা করব, একটু দেখেন, অঙ্ক করে প্র্যাকটিস করাই দিই। সো ফিগার থাকলো, সুন্দর চিত্র ছিল, খুঁজে এক দিলাম, বুঝতে গেলাম, থাক। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন হচ্ছে 26তম বিসিএসে বলছে একটা বর্গক্ষেত্রের এক বাহু হচ্ছে 8 ফিট, ওই বর্গের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? আচ্ছা, এটা তো ভরের ব্যাপার, বাহু হচ্ছে 8 ফিট, তাহলে কর্ণের উপর যদি বর্গ আঁকেন তাহলে তার ক্ষেত্রফল কত? কর্ণ কত আগে বলেন। কর্ণ হচ্ছে 8√2, কারণ বাহুকে √2 দিয়ে গুণ দিলে কর্ণ। তাহলে কর্ণের উপর ক্ষেত্রফল কত হবে? এই কর্ণ স্কোয়ার, তাহলে 64 ইন্টু 2 ইকুয়াল টু 128 রেজাল্ট। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর সেম কোশ্চেন বলছে কোন একটা বর্গক্ষেত্রের এক বাহু হচ্ছে 5, তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে এক বাহু যদি 5 হয় তাহলে তার কর্ণ হবে 5√2, এর উপর ক্ষেত্রফল হবে এটা স্কোয়ার, 25 ইন্টু 2 ইকুয়াল হচ্ছে 50। এটা হচ্ছে 2 এর উত্তর। এই পরিমিতির অঙ্কর সবচেয়ে বড় ফ্যাসিলিটিস হচ্ছে আপনাদের রিটেনের কোশ্চেনগুলো একটু বড় আসে, যদিও গতকাল রিটেনের অঙ্কটা খুব ছোট আসছে, ঠিক আছে, পরিমিতির কোশ্চেন থেকে। কিন্তু সাধারণত যে কোশ্চেনগুলো আসে পরিমিতিতে আপনি যদি বুঝেন তাহলে অঙ্কগুলো করতে খুব কম সময় লাগে, পুরোপুরি বেসিক নির্ভর। তাহলে আমরা কি শিখলাম? কোন একটা বাহুর যদি দৈর্ঘ্য থাকে a, কর্ণ হচ্ছে √2a, তাই না? আচ্ছা, একটু অঙ্ক যদি করি, ধরেন এক বাহুর দৈর্ঘ্য বলছে 10, তাহলে ক্ষেত্রফল কত? এটা আপনারা একটু কমেন্ট করবেন। কোন একটা বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10, তাহলে আপনার ক্ষেত্রফল কত বলেন? কোন একটা বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10, তাহলে ক্ষেত্রফল কত? কমেন্ট করেন। 120 আবার কেমনে লিখলেন লিমা আপু? আপনি 120-এ গেলেন কেন? যে কোনো বাহুকে স্কোয়ার করে দিলে ক্ষেত্রফল 100, আপনি আবার 120 দিলেন কেন? আর যদি বলতো কর্ণ কত, তাহলে tan√2, বাহু দিয়ে ক্ষেত্রফল বললে স্কোয়ার, আর কর্ণ বললে সাথে √2 লাগাই দিবেন, খেল খতম। এটা হচ্ছে আমাদের প্যাটার্ন 2 এর কাজ। আপনার বাহু দেওয়া থাকবে, হয় ক্ষেত্রফল বলবে, না কর্ণ বের করতে বলবে, অথবা কর্ণের উপর ক্ষেত্রফল বের করতে বলবে, তাই তো? তাহলে আপনার যদি বাহু দিয়ে ডিরেক্ট ক্ষেত্রফল বলে তাহলে স্কোয়ার করে দিবেন, যদি ডিরেক্ট কর্ণ বলে √2 গুণ দিবেন, আর যদি কর্ণের উপর অঙ্কিত ক্ষেত্রফল চাই তাহলে কর্ণ বের করে তার স্কোয়ার মারবেন।
সহজ কথা। আচ্ছা, একটু সময় আছে, আমরা প্যাটার্ন 3টাও শেষ করে দিই। 2টা অঙ্ক তো, প্যাটার্ন 3টাও শেষ করে দিই। কর্ণ ও পরিসীমা। প্যাটার্ন 3 হচ্ছে কর্ণের সাথে পরিসীমার সম্পর্ক, আর পরিসীমার সাথে হচ্ছে বাহুর সম্পর্ক। আচ্ছা, আমি একটু সিম্পলি একটা কোয়েশ্চেন লিখি। ধরেন 14 নম্বর কোয়েশ্চেন যেটা আছে বর্গের, একটা কর্ণের দৈর্ঘ্য 6√2 দেওয়া আছে, বলছে পরিসীমার অর্ধেক কত। আপনি পরিসীমা বের করতে পারলে অর্ধেক বের করতে পারবেন, আর পরিসীমা বের করতে গেলে আপনার বাহু লাগবে। তাহলে কর্ণ থেকে বাহু বের করার নিয়ম কি শিখেছি? কর্ণটাকে √2 দিয়ে ভাগ করলে বাহু বেরোবে। এই যে এটা 6√2, তার মানে বাহু হচ্ছে 6, তাহলে সবগুলো 6। তাহলে আপনার পরিসীমা হচ্ছে 424, তার অর্ধেক কত? উত্তর 12। শেষ। আচ্ছা, এটা যদি বুঝেন একটু ডান কমেন্ট করেন তো, এরপরে অন্য অঙ্ক যাচ্ছি। এটা যদি বুঝেন তাহলে দেখেন ডান কমেন্ট করেন। কোন একটা বর্গক্ষেত্রের কর্ণ যদি 6√2 হয় তাহলে বাহু হবে 6, সুতরাং পরিসীমা হবে 424। পরিসীমা বললে উত্তর 24 হইতো, কিন্তু পরিসীমার অর্ধেক বলছে তাই উত্তর হচ্ছে 12। ঠিক আছে। আবার রিভার্স কোশ্চেন হয়, ধরেন পরিসীমা বললো 24, আপনাকে বললো কর্ণ কত, পরিসীমা দিয়ে বললো কর্ণ কত। সহজ কথা, আপনার পরিসীমাকে 4 দিয়ে ভাগ করেন, বাহু পাবেন, বাহু ইকুয়াল টু 6। পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে বাহু ইকুয়াল টু 6, আর বাহুর লগে √2 বাহুর লগে √2 লাগাই দিলে কর্ণ। এই সম্পর্কগুলো একটু বুঝে গেলে আপনার অঙ্ক সহজ। বাহুর সাথে পরিসীমার সম্পর্ক হচ্ছে 4 গুণের ব্যাপার স্যাপার, আর বাহুর সাথে কর্ণের সম্পর্ক হচ্ছে √2 গুণের ব্যাপার স্যাপার। সিম্পল ইস্যু। লাস্ট একটা কোশ্চেন করে আজকে শেষ করি। 13 নম্বর কোশ্চেনটা আমি পরীক্ষা বোর্ডে লিখবো। 13 নম্বর কোশ্চেনটা আমি একটু বোর্ডে লিখতেছি। পুরো কোশ্চেনটাই যদিও আপনাদের শিটে আছে, এরপরে বোর্ডে লিখে আপনাদের কোশ্চেনটা সলভ করতেছি। একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ? বর্গের পরিসীমা, বর্গের পরিসীমা কর্ণের দৈর্ঘ্যের কত গুণ? আচ্ছা, আমরা তো কিছুই জানি না। ধরেন আপনার বাহু এ, তাহলে কর্ণ হচ্ছে √2a, তাহলে পরিসীমা কত? পরিসীমা হচ্ছে 4a, কর্ণ কত? √2a। তাহলে পরিসীমাটা কর্ণের কত গুণ হবে এটা বুঝতে গেলে আপনাকে এই পরিসীমাকে কর্ণ দিয়ে ভাগ করতে হবে, তাহলে আপনি বুঝবেন কত গুণ। তাহলে এ কাটা, 4 মানে তো 2 × 2, ভাগ হচ্ছে √2, এই √2 দিয়ে 2 কে কাটলে একটা √2 থাকে, সো অ্যান্সার হচ্ছে 2√2। এটাই রেজাল্ট। যদি বুঝেন তাহলে কমেন্ট করেন অল ক্লিয়ার, তাহলে এইটুকু আমাদের আজকে পড়া থাকবে। বুঝে থাকলে কমেন্ট করেন অল ক্লিয়ার। ওকে, আল্লাহ হাফেজ।